আমার বিরুদ্ধে যে কমপ্লেনটা এর কোনো মানে মাথামুন্ডু নেই, টেকাতে পারবে না হাইকোর্টে কোনোভাবে। এই যে মামলাটা করার পক্ষে যেটা হলো, সরকার আরেকবার মানে মুখে চুনকালি মাখবে। আমি এটা কোর্টে নিয়ে যাবো এবং কোর্টে দেখবে সরকারকে কোনো মুখ ঝামটা খেতে হয়। একদিক থেকে দেখতে গেলে অনুব্রত মণ্ডল ভুল কিচ্ছু করেনি। যাদেরকে দিনের পর দিন মাসোয়ারা দিয়ে এসছে, যাদেরকে পয়সা দিয়ে পুষেছে, তাদের বাপ বাবান্ত করবে না তো কি করবে? চাকর বাকরের মতন ট্রিট করবে। ওদের বাড়ির মা বউ এটা সব ওদের ভোগ্যপণ্য, তো সেই দিক থেকে কোনো ভুল কিছু করেনি। এবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আজকাল সোশ্যাল মিডিয়া নাকি একটি বইয়ের উদ্ধৃত অংশ পোস্ট করলেও এফআইআর করা হচ্ছে। টালিগঞ্জ থানায় আপনার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে সেই পোস্টটাকে কেন্দ্র করে। কিভাবে দেখছেন? কিভাবে আর দেখবো বলো? এখন মুশকিলটা হচ্ছে তৃণমূলের লোকজনরা আমার বিরুদ্ধে কিছু করতে পারলে ওদের দলের নাম্বার বাড়ে মনে হয়, তো ওই জন্য এগুলো করেছে। দলের নির্দেশ আছে, পুলিশেরও নাম্বার বাড়ে, একটু ভাগের টাকা বেশি পায়, হয়তো প্রমোশন পেতে পারে, এই জন্য আহাম্মকের মতন একটা কমপ্লেন করেছে। আমি ওসি টালিগঞ্জকে বলবো এর থেকে বড় আহাম্মক কেউ হয় না। কোর্টে এই মামলাটা টেকাতে পারবে ও? এটা কোনোভাবে এই মামলাটাকে একটা জায়গায় আনতে পারবে? আমার বিরুদ্ধে যে কমপ্লেনটা এর কোনো মানে মাথামুন্ডু নেই, টেকাতে পারবে না হাইকোর্টে কোনোভাবে। এই যে অভিযোগটা করেছে 353(2) বিএনএসএ, এটা কোনোভাবে আইন সিদ্ধ নয়। যেভাবে আমি পোস্টটা করেছি আর যেটাকে 353(2) বিএনএসএ যা বলা আছে এর সাথে কোনো মিল নেই। যেভাবে ওরা কমপ্লেনটাকে যেই সেকশনটাকে দিয়ে টেনেছে, 353(2) বলছে whoever makes, publishes or circulates any statement or report containing false information, rumor or alarming news, including through electronic means, with an intent to create or promote, or which is likely to create or promote on the grounds of religion, race, birth, place of birth, residence, language, caste or community, or any other ground whatsoever, feelings of enmity, hatred or ill will between religious, racial, language or regional groups or castes or communities shall be punished with an imprisonment which may extend to 3 years or with fine or with both. প্রথম কথা হচ্ছে এই পাবলিশেস ও সার্কুলেটস এনি স্টেটমেন্ট অর রিপোর্ট কন্টেনিং ফলস ইনফরমেশন। এখানে ফলস ইনফরমেশনটা কোথায়? দীপক ঘোষের বইতে বেশ কিছু প্রশ্ন করা আছে, ইংরেজিতে কথাগুলো লেখা আছে, তৃণমূলের লোকজনদের বুঝতে অসুবিধা হবে, বাংলাটা তর্জমা করলেই বুঝতে পারবে কি লেখা আছে। উনি রঞ্জিত ঘোষ সম্পর্কে কিছু তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে চেয়েছিলেন। উনার বক্তব্য যে উনি রিলায়েবল সোর্স থেকে জানতে পেরেছেন এই ভদ্রলোকের কথা, ওই ভদ্রলোকের সাথে কি আপনার বিয়ে হয়েছিল, এই কথাটা উনি জানতে চেয়েছেন। উনি জানতে চেয়েছেন দীপক ঘোষের প্রেজেন্স কি ছিল রাইটার্স বিল্ডিংয়ে যেদিনকে ওথ টেকিং সেরেমনি হয়, যদি থেকে থাকে কোন অ্যারেঞ্জমেন্ট, কে অ্যারেঞ্জমেন্ট করেছিল, কি বেসিসে, কি ভিত্তিতে উনি ছিলেন, এই কিছু কিছু প্রশ্নগুলো উনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে কোনো কারণে একটি ভর্তি হওয়ার কারণ নিয়ে সেটাকে নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন, এবং সেখানে উনি কি একটা বিষয় করেছিলেন, আমি বিষয়টা বলছি না, ওটা আমার একটু রুচিতে বাঁধবে, আমি এটা বাংলাতে যদি বলি খারাপ লাগবে। ইংরেজিতে বললে অসুবিধা ছিল না, তৃণমূলের লোকেরা বুঝতো না, বাংলায় বললে বুঝতে পারবে, খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে বলতে। ওই প্রশ্নগুলোকে একটু পড়ে নিলেই হয়। এটা আমি লিখেছি কি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমার পোস্টে লেখা আছে, চ্যাপ্টার 7 থেকে পোস্ট করলাম, এই উত্তরগুলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানে। তো আমি বলছি এটার মধ্যে ফলস ইনফরমেশন বা রিউমার কোনটা? আমি মার্কেটে একটা বই থেকে কোট করেছি যে বইটা ব্যান্ড নয়, এটা রিউমার হয়ে গেল? একটা মার্কেটে বই আছে, সেই বইটা মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবেল, সেই বইটার একটা পাতা আমি পোস্ট করেছি। সরকারের যদি এত আপত্তি থাকতো বইটা ব্যান্ড করলো না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষকে জেলে ভরলেন না কেন যতদিন বেঁচে ছিলেন? মামলা তো চলছিল, কিচ্ছু মামলা চালায়নি, মামলা করেছিল মানহানির জন্য, ওই মামলার চেষ্টা করে গেছে দীপক ঘোষ শুনানি করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা চিরকাল মামলাটাকে চেপে রাখার চেষ্টা করে। দীপকবাবু মানে মারা যাওয়ার কদিন আগেও আমার সাথে এই নিয়ে কথা হয়েছে, আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল, আমাদের একাধিকবার এই নিয়ে কথা হতো। আমায় খুব করে বলতো, কোস্তা মামলাটাকে তোলা যাবে না, আলাম চেষ্টা তো করছি, কিছুতেই হচ্ছে না। ওনার উকিলরাও চেষ্টা করেছেন বহুবার, উনিও চেষ্টা করেছেন, উনি নিজে চিঠি লিখেছেন, উনি নিজে একাধিকবার হাইকোর্ট অথরিটিকে চিঠি লিখেছেন এই মামলাটাকে। সেটা বলতে পারবো না কেন, কি জন্য, এরা বদমাশি করে কোথাও কিছু করেছিল, ফাইলটাকে নিয়ে কারসাজি করেছিল, কারণ জানে এটা নিয়ে করলে তো মান সম্মান চলে যাবে। আর কেন এগুলো করতে যায়? আমি এই পিডিএফ এর পোস্টটা করার পর থেকে মোটামুটি আমার পার্টির ছেলেরা, যারা আমাদের কার্যকর্তারা আছে, আমার সাথে যারা থাকে কাজ করে, ভারতীয় জনতা পার্টি করে যারা, তারা মোটামুটি পিডিএফ এর এই সার্কুলেশন করতে করতে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে।
মানে এখনো অবধি মোটামুটি 40-50 হাজার সার্কুলেশন হয়ে গেছে। কালকে এফআইআর এর খবর পাওয়ার পর থেকে ওরা বলছে আর পাগল হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না, এত লোকে পিডিএফ চাইছে। প্রবাসী বাঙালিরা যারা বিদেশে থাকে তারাও বলছে আমাদের কপি দাও। আজকে সকালে একজন ফোন করেছেন, একজন ভদ্রলোক কানাডায় থাকে, সে বলছে আমারও পিডিএফ লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় এরা ফালতু বিষয়কে নিয়ে খোঁচালেন। আমি আগের মামলাটা যেটা করেছিলাম ওই গোটা বইটাকে আমার হাইকোর্টের পিটিশনে সেটা একটা পাবলিক ডকুমেন্ট বানিয়ে দিয়েছি আমি। ওটা হাইকোর্টের পিটিশনে অ্যানেক্সার করেছি, ওটা পাবলিক ডকুমেন্ট হিসাবে এখন আছে। কেউ লোকে চাইলে সার্টিফাইড কপিও তুলতে পারবে, স্বার্থকে গেলে ওটাকে কপিও ডাউনলোড করে দিতে পারবে। তো বেকার খুঁচিয়ে লাভ নেই। আবার এটা করলেন, আরও লোকে পিডিএফ পড়বে, যারা জানতো না তারাও জানবে। এরা আলটিমেটলি এই সমস্তগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেআব্রু করে ফেলছে, আর কিচ্ছু হচ্ছে না। একাধিক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখছি, ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে। কিসের ছবি? পুরোনো দিনের ছবি। কার ছবি? কার কার কার? আমি ছবি কথা বলতে পারবো না। আমি পুরোনো দিনের ছবি টবি অনেকে ইয়ে করছে টরছে, আমি এই কথাগুলো বলতে পারবো না। আমি তো দেখিনি কে কেমন দেখতে, তো সেই জন্য আমার পক্ষে বলাটা, আমি দেখিনি, যাকে দেখিনি এখন দেখো, আমি আমার নিজের পিসি পিসেমশাইকে কেমন দেখতে জানি, এবার অন্য লোকের পিসি পিসেমশাইকে কেমন দেখতে এর দায়িত্ব তো আমার নয়, বা আমি এটা বলতেও পারবো না যে কে কাকে কেমন দেখতে। তো ওইসব নিয়ে আমি মন্তব্য করবো না। আমি বলবো যে এই যে মামলাটা করার পক্ষে যেটা হলো, সরকার আরেকবার মানে মুখে চুনকালি মাখবে। আমি এটা কোর্টে নিয়ে যাবো এবং কোর্টে দেখবে সরকারকে কোনো মুখ ঝামটা খেতে হয়। এবং কালকের পর থেকে আমার কাছে বহু জায়গা থেকে অনেক ফোন আসছে, থ্রেট কলস আসছে, আমি বিন্দুমাত্র বিচলিত নই, একদম বিচলিত নই। আমি জানি এদেরকে কি করে মোকাবেলা করতে হয়। দাদা, এই যে একটা বইয়ের পোস্ট নিয়ে আজকে এফআইআর হচ্ছে, অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই অকথ্য ভাষায় গালিগালাজ, সেটার শুধু একটা ক্ষমা, তাও সেই চিঠিতে একাধিক বানান। আরে ওটা তো, আমি তো তৃণমূল করি না, আমি তো গরু চুরি, বালি চুরি, কয়লা চুরির সাথে যুক্ত নই। তা আমার ক্ষেত্রে যা হবে সেটাকে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক। এটা পশ্চিমবঙ্গ, যখন প্রশ্ন করবে সবসময় মাথায় রাখবে এটা পশ্চিমবঙ্গ। এখানে তৃণমূল করলে সব কিছু 7 খুন মাপ হয়ে যায়। এখানে পুলিশকে বোম মারতে বললেও বলে দেওয়া হবে মাথায় অক্সিজেন কম যায়। কারোর বউকে, পুলিশের আইসির বউকে বলবে রাত্রিবেলায় আমার কাছে দিয়ে যা, এই কথাটা বলা হলেও তাকে দল বলবে একটা ক্ষমা চাইয়ে ছেড়ে দেওয়া। মা বউ দুজনকে একসাথে নিয়ে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তৃণমূলের নেতা। বলছে তোর মা আর বউকে একসাথে নিয়ে আয়, আমার একসাথে খুব ইচ্ছা করছে। এই কথাগুলো বিপ করো না, কথাগুলো দেখিও, পাবলিকের শোনা উচিত, পাবলিকের জানা উচিত যে তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা, তার এই যৌন লালসার কথা তিনি ফোনে বলছেন। এই কথাগুলো তো পাবলিক ডোমেনে আছে। এরপরেও আমি বলছি যে শুধু অবমাননাকর মন্তব্য বলে তৃণমূল কংগ্রেস তো ঝেড়ে ফেললে হবে না। এই মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য, এটার কি হবে? ওই আইসির ওই আমি তো বলছি আইসির বউ আর উচিত তো মামলা করা। এখন ও করবে না, ও তৃণমূলের চাকর বাকর লোক। মেন গন্ডগোল ও কাজল শেখের লোক বলে ওর সাথে অনুব্রত মণ্ডলের গন্ডগোল, এই তো গন্ডগোল। আইসি গুলো, সমস্ত থানার আইসিওসি গুলোতে চাকর বাকর হয়ে গেছে, তৃণমূলের সব ব্লক প্রেসিডেন্ট হয়ে কাজ করছে। এ ওর লোক, এ তার লোক, ও পার্টির ঝামেলা মেটাচ্ছে, এ করছে। চেম্বারে বসে বখরার কথা হয়, আইসিওসিদের চেম্বারে বসে কোন জায়গা থেকে কত মাল উঠবে, কোন নেতা কত নেবে, আইসি কত নেবে, এই নিয়ে বখরা নিয়ে ঝামেলা হয় রোজ। সব থানা, এটা শুধু বীরভূম বলে না, সব জেলা, সব থানা। এবং এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এবং একদিক থেকে দেখতে গেলে অনুব্রত মণ্ডল ভুল কিচ্ছু করেনি। যাদেরকে দিনের পর দিন মাসোয়ারা দিয়ে এসছে, যাদেরকে পয়সা দিয়ে পুষেছে, তাদের বাবা বান্ত করবে না তো কি করবে? চাকর বাকরের মতন ট্রিট করবে। ওদের বাড়ির মা বউ, এটা সব ওদের ভোগ্যপণ্য। তো সেই দিক থেকে কোনো ভুল কিছু করেনি। আরে ওষুধ খেয়েছিলেন তাই ভুল করে, ওষুধ তো খেয়েছিলেন বোঝাই যাচ্ছিল, কথা যেভাবে জড়িয়ে যাচ্ছিল, খুব ভালো ওষুধের খুব বেশি ডোজ হয়ে গেছিল ওই দিনকে। সেটা ঠিক আছে, সে হোক দেখে। কিন্তু এখন দেখুন, ওষুধ যতই কেউ খাক না কেন, বাড়িতে তো মাকে মাই বলবে। অনুব্রত মণ্ডল যতই ওষুধ খেয়ে থাকুক না কেন, তার মেয়েকে তো নিশ্চয়ই এই কথাগুলো বলতো না। তার মেয়েকে দেখে নিশ্চয়ই তার যৌন লালসা জেগে উঠতো না। ওষুধ খাই আর যাই খাই, নিজের সেন্সে থাকাটা, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এগুলোর কোনো ক্ষমা হয় না, এগুলো ক্ষমাহীন। আমি মানে ওই পুলিশের আইসিটাকে কুর্নিশ জানাতাম যদি তার পরের দিন চাকরিটা ছেড়ে দিত। যদি চাকরিটা ছেড়ে দিত, অনেক কিছু করে খাওয়ার আছে। অটো টোটো চালিয়ে, রিক্সা চালিয়ে খাওয়ানো যায় বাড়ির বৌমাকে, কিন্তু এই ধরনের কথাবার্তা
বাড়ির মা আর বউয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে? মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে? হিন্দু শাস্ত্র মতে স্ত্রীকে যখন কেউ বিয়ে করে তার সমস্ত দায় দায়িত্ব, তাকে রক্ষা করার দায়িত্ব একজন স্বামীর থাকে। তার স্ত্রী যদি তাকে পাল্টা প্রশ্নটা করে যে আমাকে নিয়ে যে এত নোংরা নোংরা কথা বললো, তুমি তার কি করলে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? তাও সৌভাগ্য আমাদের, এটা পাবলিক ডোমেনে এসছে, 10টা লোক শুনেছে। এরকম অনেক জায়গায় আছে, মানে একটা তো কল রেকর্ড বেরিয়েছে, তাই এরকম হয়তো অনেক এই ঘটনা ঘটছে, অনেক আইসিকে এরকম বলছেও, অনেক আইসিওসিরা তাদের নিজের বাড়ির বৌমাকে নিয়ে দিয়ে চলে আসছে তৃণমূলে তাদের ঘরে রাত্রিবেলা, এরকম হয়তো হচ্ছে। মানে একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখেছিলাম মোদি যেদিন বঙ্গ সফরে এসেছিলেন ঠিক তার পরেক্ষণই মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স এবং অকথ্য ভাষায় তিনি একাধিক মন্তব্য করেছিলেন। একেবারেই আগামীকাল অমিত শাহ বঙ্গে আসছেন, আবারও তারপরে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সও আছে, আবারও তিনি একই জিনিস আশা করছেন? আমি কোনো কিছু আশা করছি না। মুখ্যমন্ত্রীর যা চিরাচরিত স্বভাব, সেই স্বভাবের বাইরে তো উনি বেরোতে পারবেন না। তা আমি কোনো কিছু এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর থেকে আমার কোনো কিছু আশা নেই। তবে এটা শুধু বলতে পারি যে ইট মারলে পাটকেল খেতে হবে, এর জন্য প্রস্তুত থাকেন যেন।